নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শরৎকুমারী চৌধুরানীর লেখা গল্প দিদিমা। তাহলে শুরু করি। গল্পের নাম দিদিমা। নামাবলীখানি গায়ে দিয়া আমার দিদি শাশুড়ি যখন গঙ্গা স্নান করিয়া বাড়ি ফিরিতেন তখন বেলা ৮টা। আমি পানের বাক্স লইয়া পান সাজিতাম। তিনি গঙ্গা জলের ঘটিটি ও নামাবলীখানি যথাস্থানে রাখিয়া একটা বড় পিতলের ঢাকা খুলিয়া আমাদের খাবার দিতেন। তাহার আদেশে পান সাজা রাখিয়া আমাকেও জলযোগ করিতে হইত। আহা, তাড়াতাড়ি করে আসছি। আহা, তোদের কত খিদে পেয়েছে। খাবার দিয়া তসর কাপড় ছাড়িয়া তিনি বাজারের হিসাবপত্র লইতেন ও তাড়াতাড়ি ঝোলের আনাজ লইয়া রান্নাঘরের উঠোনে যেখানে ঝি মাছ কুটিতেছে সেখানে গিয়া, ও ঝি, ঝোলের মাছটি আগে ধুয়ে দাও তো মা, বলিয়া ঝিকে তাড়া দিতেন। গয়লা বউয়ের কাছে দুধ মাপিয়া লইয়া তাহার ঘরের কুশল সংবাদ লওয়া হইলে বলিতেন, বাচ্চা কাচ্চার দুধটুকু ভালো দিস মা, একটু সকাল করে আসিস গো। দুধের কড়া চড়াইয়া দিয়া, মাছের ঝোল নামালে গা, বলিতে না বলিতে স্কুল আফিসের যাত্রীরা, দিদিমা, মা, ভাত বলিয়া কেহ গামছা লইয়া চৌবাচ্চায় ঝাঁপাইয়া পড়িতেন, কেহ বা পিঁড়িতে বসিয়া দিদিমার কাছে তেল চাহিয়া লইয়া তেল মাখিতেন ও গল্প করিতেন। দিদিমা, এই যে ভাত হয়েছে, বামন মেয়ে ভাত বারো মা, এই নাও দাদা তেল, বলিয়া তেলের বাটি দিতেন। পরে খোড়ায় খোড়ায় দুধ জড়াইয়া আহারের স্থলে লইয়া রাখিতেন। বড় বড় পিঁড়ি পাতিয়া একতলার দালানে আহারের ঠাঁই হইয়াছে। একে একে সকলে আহার করিতে আসিলেন। কেহ জিজ্ঞাসা করিলেন, আজকের খবর কি দিদিমা? কেহ বা জিজ্ঞাসা করিলেন, ভাঁড়ারের কিছু আনতে হবে কি? দিদিমা হাসি মাখা মুখে সকলের প্রশ্নের উত্তর দিতে লাগিলেন। এমনি করিয়া স্কুল আপিসের তাড়নার সঙ্গে সঙ্গেই প্রশান্তভাবে হাসি গল্পের সহিত বাবুদের স্নানাহার সমাধা হইলে দিদিমা সকলের হাতে হাতে পান দিলে সকলে বাহির বাড়ি চলিয়া গেলেন। তখন একটু নিশ্চিন্ত হইয়া দিদিমা অবশিষ্ট দুধ জাল দিতে লাগিলেন। কাহারও ঘন, কাহারও বলকা বাটি বাটি রাখা হইল। দুধ জাল দেওয়া শেষ হইলে নিরামিষ রান্নার বকনটি চড়াইয়া তরকারি কুটিয়া চাল ধুইয়া নিরামিষের সমস্ত জোগাড় করিতে ব্যস্ত হইলেন। এক একদিন আমি তরকারি কুটিব বলিয়া ধরিয়া বসিলে, আচ্ছা, তুমি এই আলু পটলগুলি ছাড়াও, বলিয়া বঁটি ছাড়িয়া দিতেন। ইতিমধ্যে বাহির বাড়ি হইতে ভৃত্যেরা বারংবার আসিতেছে ও, বড়বাবুর জামাটা ছেঁড়া, আর একটা দিন, মেজবাবু ও কাপড় পরবে না, ধোয়া বার করে দিন, ছোটবাবুর এ চাপকানের বোতাম নেই, সেরে দিতে হবে, পান কই, জল দিয়ে যান। এই প্রকার কত কি বাহানা লইয়া দিদিমাকে ব্যস্ত করিতেছে। দিদিমার বিরক্তি নাই, ধীরভাবে সকল ফরমাস সম্পন্ন করিতেছেন। তখন তিনি রন্ধনে নিযুক্ত, এজন্য বাক্স, প্যাঁটরা, ধোয়া কাপড় চোপড় কিছুই স্পর্শ করিবেন না, চাবি দিয়া আমাদের বাহির করিয়া দিতে আদেশ দিতেন। আমরা তাহার উপদেশ মতো কাপড় চোপড় বাহির করিয়া দিতাম। ভৃত্যদের সম্মুখে আমরা বাহির হইতাম না। ভৃত্যেরা বাড়ির ভিতর প্রায় আসিত না। যখন আসিত, সাড়া পাইলেই ঘরে লুকাইতাম। ঘোমটা দিয়া শ্বশুর ভাসুরের সম্মুখে কখনো কখনো যাইয়া জল কি পান দিয়া আসিতে হইত। কিন্তু ভৃত্যদের কিছু দিতে হইলে দাসী দ্বারা বা ছোট মেয়ের দ্বারা পাঠাইতাম। ভৃত্যেরা একতলার ভিতর বাড়িতে আনাগোনা করিত, দোতলায় কদাচিৎ যাইত।
আমরা সকলে আসিয়া একতলার ভাঁড়ারে ঢুকিতাম। রান্না ও ভাঁড়ার ঘর পাশাপাশি, সুতরাং আমাদের গণ্ডি রান্না ও ভাঁড়ার ঘরের মধ্যে। তার বাহিরে যাইতে হইলে দাসী হাঁকিত, সরে যাও, বউ ঠাকুরুন যাচ্ছেন। সময়ের কি বিচিত্র গতি আজ! আমাদেরই বাড়ি একটিও দাসী নাই, ভৃত্যেরাই সকল কার্য নির্বাহ করে। যা হোক, বাবুরা স্কুল আপিস চলিয়া গেলে আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিতাম। বাহির বাড়িতে ভৃত্যেরা রাম রাজত্ব করিত। দাসীরা কাজ সারিয়া তেল মাখিতে বসিত। যেমন যেমন আহার করিয়া যাইত, অমনি বাসন ধুইয়া ফেলিতে হইত। এঁটো চণ্ডী দেবতাটি বড়ই বিঘ্নকারিণী। বাড়িতে যে বেলা 2টা পর্যন্ত সক্রি পড়িয়া থাকিবে তার জো নাই। তাহলে এঁটো দেবী তড়িত গতিতে গিয়া স্কুল আপিসের যাত্রীদের কার্যে বিঘ্ন ঘটাইবে। সুতরাং বাসন কোসন পরিষ্কার না করিলে দাসদাসী কেহই অবসর পাইত না। বাড়ির মধ্যে প্রচুর স্থান থাকা সত্ত্বেও দাসীরা বাসন মাজিতে ও স্নান করিতে বাহির বাটিতে যাইত। সে সময়টা তাহারা নানা হাস্যালাপে বাড়িটা মুখরিত করিয়া তুলিত। ওদিকে যেমন ভৃত্যদের সম্মুখে আমাদের বাহির হইবার নিয়ম ছিল না, দাসীরাও তেমনি বাবুদের সহিত কথাটি পর্যন্ত কহিত না। এক হাত ঘোমটায় মুখ ঢাকিয়া কাজ করিত। বাবুদের সন্নিকটে জল কি পানটি পর্যন্ত লইয়া যাওয়ার তাহাদের অধিকার ছিল না। তাই দিদিমার অনুপস্থিতিতে আমরা বউয়েরা বাবুদের সম্মুখে যাইতাম। সেখানে কোনো ভৃত্য উপস্থিত থাকিলে সে অমনি সরিয়া যাইত। ভৃত্যের সম্মুখে আবশ্যক হইলেও কোনো বউ ঘোমটা দিয়াও স্বামীকে জল বা পান কিছুই দিত না। তিনি যে কোনো প্রকারে তাহা সংগ্রহ করিয়া লইতেন। তখন আমাদের বাড়ির অবিবাহিত মেয়েরা সবেমাত্র বেথুন স্কুলে পড়িতে যাইতে আরম্ভ করিয়াছে। তাহারা 8টার সময়, হয়তো দিদিমা গঙ্গা স্নান করিয়া আসার পূর্বেই, ডাল, আলু ভাতে, ডিম সিদ্ধ, মাছ ভাজা, মাখন, কাঁচা দুধ ও মিষ্ট দিয়া আহার সমাধা করিয়া কাপড় চোপড় পরিয়া সদর দরজায় গাড়ির অপেক্ষায় বই সেলেট হাতের করিয়া দাঁড়াইয়াছে। তাহারা ঘরের কোনো কাজ করিতে অবসর পায় না। 10টা 10:30 বাজিলেই দিদিমা রান্নাঘরে আমাদের ভাত দেওয়াইতেন। রান্নাঘরটা খুব বড় ছিল। একদিকে আমিষ রান্না ও আর একদিকে নিরামিষ রান্না হইত। এ সকল হইয়াও যথেষ্ট স্থান ছিল, আমরা সেখানেই প্রায় আহার করিতাম। শেষ হলে প্রায় এইরূপ রান্না হইত। মুগ, খাঁড়ি মুসুর, হয় পেঁয়াজ দিয়া না হয় টক দিয়া, ও কখনো হাঁসের ডিম সিদ্ধ বা ভাজা বা ডালনা, লাউ কাঁকড়া বা লাউ চিংড়ি, আলু পটল ভাজা, মাছ ভাজা, মাছের অম্বল, কখনো কখনো চিংড়ি মাছ দিয়া পুঁই শাক চচ্চড়ি, কুমড়ো চিংড়ি, এইসব অদল বদল করিয়া হইত। অরহর, ছোলা, মটর প্রভৃতি ডাল দিদিমা রাঁধিয়া খানিকটা ওবেলার জন্য রাখিতেন। বাবুদের গরম করিয়া দেওয়া হইত। দিদিমার রান্না খাবার জন্য বাড়ির সকলে অত্যন্ত আগ্রহ প্রকাশ করিতেন। তাই প্রত্যহই দিদিমা কিছু কিছু ব্যঞ্জন স্বতন্ত্র পাথরের পাত্রে ঢালিয়া রাখিতেন। দিদিমাকে অনেক রাঁধিতে হইত। বাড়িতে বিধবা 3-4 জন ছিলেন। দিদিমাই সকলে রাঁধিতেন। তাহারা জোগাড় দিতেও বড় একটা অবসর পাইতেন না। তাহাদের আহ্নিক পূজা সারিতে 11-12টা বাজিত। তাহারা নিজেদের ঘরের কাজকর্ম, পুত্র পৌত্রাদির পরিচর্যা করিয়া স্নান আহ্নিক করিতে যাইতেন। আর সকল সময় তাহারা সবাই কলিকাতার বাসায় থাকিতেনও না। 2 জন বা 2 মাস আছেন, আবার দেশে গেলেন, সেখানে বা 2 মাস রহিলেন, অন্যেরা আসিলেন, এইরূপ চলিত। বধূরা কখনো কখনো দেশে বা পিত্রালয়ে যাইত। কেবল বাবুরা পূজার সময় বা স্ত্রী দেশে থাকিলে কোনো এক শনিবারে দেশে যাইতেন। বাবুদের মা 6 মাস দেশে থাকিলেও কেহ দেশে যাইতেন না। কিন্তু স্ত্রীটি 6 দিনের জন্য গেলেও বাবুর অমনি মাছ ধরা বা আম খাওয়ার শখ পড়িয়া যাইত।
শুনিয়া দিদিমা মুচকি মুচকি হাসিতেন। পাছে কেহ লজ্জা বোধ করেন তাই নিজে উপযাচক হইয়া বাড়ির ছেলেদের দেশে পাঠাইতেন। অনেক সময় বধূরা পিত্রালয়ে থাকিলেও যদি শ্বশুর শাশুড়ি জামাতাকে লইতে লোক না পাঠাইতেন তবে দিদিমা গঙ্গা স্নানের ফেরত হয়তো কুটুমবাড়ি গিয়া ইঙ্গিতে জামাই লইয়া যাইতে উপদেশ দিয়া আসিতেন। বলিতেন, আহা, এই ওদের আমোদ প্রমোদের সময়, এরপর যখন সংসার ঘাড়ে পড়বে তখন কি আর ধুলো খেলার অবসর পাবে? কিন্তু শ্বশুরবাড়ি শনিবার গিয়া সোমবার ভোরেই ফিরিতে হইত, অথবা কখনো কখনো রবিবার সকালেই আসিবার আদেশ দেওয়া হইত। বিশেষ আগ্রহ না দেখাইলে রবিবার থাকিতে দেওয়া হইত না। ছেলেদের পরীক্ষার সময়ে এ বিষয়ে কর্তা বড় অধিক কড়াক্কর করিতেন, কিন্তু দিদিমা অত ভালোবাসিতেন না। তিনি বলিতেন, আহা, বউয়ের মুখখানি মধ্যে মধ্যে না দেখলে ওদের পড়াশোনায় উৎসাহ হবে কেন? দিদিমা যে ব্যবস্থা করিতেন তাহাতে কেহ দ্বিরুক্তি করিতেন না। সকল কার্য তাহার অনুমতি ও উপদেশ লইয়াই নিষ্পন্ন হইত। এমনকি প্রত্যেকে প্রত্যহ আপিস স্কুল যাত্রার সময় দিদিমা আসি, পিসিমা আসি, জ্যাঠাইমা আসি ইত্যাদি বলিয়া তবে যাইতেন। দিদিমা হাতের কাজ রাখিয়া প্রত্যেকের সম্মুখে আসিয়া, এসো দাদা, এসো বাবা বলিয়া শুভ কামনা করিতেন। দিদিমা রাঁধিতেন, আমরা ভাত খাইতাম। বাড়ির অনেক বধূ তাহার শাশুড়ির সহিত কথা কহিত না, কিন্তু দিদিমার সহিত কথা কহিত। দিদিমা বলিতেন, আমার সহিত কথা কহিতে আছে। যদি কোনো বধূর কাজে বা কথায় কোনো ত্রুটি হইত, দিদিমা একটু অল্প হাসিয়া বলিতেন, ছি, ও কথা বলতে নাই, অথবা এমন কাজ আর করো না। দিদিমার এইটুকু কথায় আমরা যেরূপ শাসিত হইতাম, অন্য গৃহিণীদের সারাদিন বকুনির ঝড় বহিলেও সেরূপ হইত না, বরং বকুনির চোটে কাঁদিয়া কাটিয়া অস্থির করিয়া তুলিতাম। বেচারা দিদিমা এমন অবস্থায় বড় বিপদে পড়িতেন। গৃহিণীকে বলিতেন, আহা, ছেলে মানুষ বুঝতে পারেনি, আহা আর করবে না। বধূকে বলিতেন, কাঁদতে নেই, আমরা না শেখালে তোমরা শিখবে কেন দিদি? আমরা বলিতাম, আপনি বারণ করলেই তো আমরা শুনি, তবে উনি অত বকেছেন কেন? দিদিমা বুঝতেন, আহা, ওর শোক তাপের শরীর। কখনো বলিতেন, আহা, ও একটু রাগী মানুষ, সকলের কি স্বভাব সমান হয়? তা বলে বউ মানুষকে কাঁদতে নেই, সব সইতে হয়। আমাদের ভাত খাওয়ার সময় দিদিমা নানা প্রকার গল্প করিতেন, যাহার যে ত্রুটি সংশোধন করিতেন। যে বধূ যে নিরামিষ তরকারি ভালোবাসে তাড়াতাড়ি তাহাকে সেই তরকারিটি রাঁধিয়া দিতে প্রয়াস পাইতেন। দিদি বসে খাও, এই ঝালের ঝোল হলো বলে। প্রত্যেককে দিদিমা সমভাবে যত্ন করিতেন, প্রত্যেককেই মিষ্ট কথায় বশীভূত করিয়াছিলেন। আমাদের আহার শেষ হইলে বামন মেয়ে লোকজনদের ভাত দিত। সে আমাদের স্বজাতি, তাই দিদিমার হাতের ব্যঞ্জনাদি খাইত, কিন্তু সিদ্ধ চাল খাইত বলিয়া সে তাহার ভাত নিজে স্বতন্ত্র রাঁধিত। দিদিমা ও অন্য গৃহিণীরা আতপ চাল খাইতেন, অন্য গৃহিণীরা রাত্রে লুচি ও আলুনি ভাজা খাইতেন, কিন্তু দিদিমা দুগ্ধ, ফল ও সন্দেশ ছাড়া অন্য কোনো জিনিস খাইতেন না। যদি কোনো দিন লুচি খাইতে স্বাদ হইত তবে দুপুরবেলা ভাতের সহিত খাইতেন। দিদিমার আহারাদি শেষ হইতে বেলা প্রায় 2টা-3টা বাজিয়া যাইত। ইতিমধ্যে আমরা পুতুল খেলিয়াছি, কেহ বা এক ঘুম দিয়াছি, এবং যে কেহ একজন নজর রাখিয়াছি দিদিমা কখন আহারে বসেন। দিদিমার আহারের সময় প্রায় আমি চেলির বা গরদের শাড়ি পরিয়া দুধটুকু জলটুকু দিবার জন্য প্রস্তুত থাকিতাম।
সে সময়ে আমিই বাড়ির সর্বকনিষ্ঠ বধূ, সুতরাং পাকা চুল তোলার ভার আমার ছিল। আহারান্তে দিদিমা যখন দোতলার দালানে আঁচল পাতিয়া একটু গড়াইতেন, তখন পাকা চুল তুলিতাম। দিদিমা বলিতেন, আহা নাত বউয়ের হাত যে, মাথায় হাত দিলেই ঘুম পায়। বলিতে না বলিতেই দিদিমা নিদ্রার কোলে গা ঢলিয়া দিতেন। নাত বউয়ের হাতের গুণে যে এত শীঘ্র নিদ্রাকর্ষণ হইত তা ঠিক নয়। রাত্রি 11টা-12টার সময় দিদিমা শয্যা গ্রহণ করিতেন, আর 2টা-3টায় তাহার নিদ্রাভঙ্গ হইত। এক ঘুমের পর নিদ্রাভঙ্গ হইলে তিনি আর শয্যায় থাকিতেন না, তপ জপে নিযুক্ত হইতেন। সুতরাং নিদ্রার দোষ কি? আদেশ ছিল যে নিদ্রাকর্ষণ হইলেই যেন আমি উঠিয়া যাই। দিদিমা বলিতেন, আহা ওরা ছেলে মানুষ, খেলা করবে, ওরা কি চুপ করে ঘোমটা দিয়ে বসে থাকতে পারে? 1 ঘণ্টার মধ্যে দিদিমার নিদ্রাভঙ্গ হইত। দিদিমা 1 বাটি দুধ গরম করিয়া নিজের হাতে আমাকে খাওয়াইতেন। পরে চুল বাঁধিয়া দিয়া কাপড় ছাড়িতে পাঠাইয়া সকলের জলযোগের ব্যবস্থা করিতেন। এ সকল হইয়া গেলে নিজে কাপড় ছাড়িয়া মালা হাতে করিয়া বসিতেন। তখন তাহাকে আমার রামায়ণ বা মহাভারতের কোনো স্থান হইতে পড়িয়া শোনাইতে হইত। কখনো বা কোনো প্রতিবাসীর বা আত্মীয় স্বজনের বাড়ি কথকতা হইতেছে সন্ধান পাইলে তাহার দৈনিক নিয়মের ব্যতিক্রম ঘটিত। যে সময় দিদিমা চুল বাঁধা প্রভৃতির ভার অপর কোনো গৃহিণীর উপর দিয়া মালা হাতে করিয়া 3টার পূর্বেই কথা শুনিতে যাইতেন। সন্ধ্যার সময় দিদিমা সন্ধ্যা বন্দনা সারিয়া লুচি রুটি করিতেন। রাঁধুনি তরকারি রাঁধিত, গৃহিণীরা নিজেরা ময়দা মাখিতেন। লুচি ভাজা ও রুটি সেঁকার ভার দিদিমাই গ্রহণ করিতেন। দাসদাসী ব্যতীত রাত্রে প্রায় কেহই ভাত খাইত না। সকলকে আহারাদি করাইয়া প্রাতঃকালের জন্য ভাঁড়ার বাহির করিয়া এবং কিছু কিছু তরকারি কুটিয়া রাখিয়া নিজে যৎকিঞ্চিৎ জলযোগ করিবার পর দিদিমা যখন বিছানায় যাইতেন, প্রায় রাত্রি 12টা বাজিত। আবার 3টা বাজিলেই প্রায় উঠিয়া বিছানায় বসিয়া জোর হাত করিয়া ধ্যান করিতেন। ভোর 4টার সময় হাত মুখ ধুইয়া গো সেবা করিতেন। 5টার সময় ঘটি, নামাবলী, তসর কাপড় ও পুষ্পপাত্র হাতে করিয়া, ও মা বামন মেয়ে, ও দিদি, নাঁদ বউ ওঠো দিদি, বৌমা ওঠো মা, বেলা হয়েছে, আমি তবে এখন আসি বলিয়া গঙ্গা স্নান করিতে বাহির হইতেন। আমারও ঘুম ভাঙিয়া যাইত। শুনিতাম বৈষ্ণব ভিখারি গাহিতেছে, হরি কোথা হে, তুমি কোথা হে, ও বিপদের কাণ্ডারি, তুমি কোথা হে। দিদিমা আমার শাশু ঠাকুরানীর মাতাও নহেন, শাশুড়িও নহেন, শাশু ঠাকুরানীর মাসি ছিলেন। দিদিমা বাল বিধবা, চিরদিন পিত্রালয়ে বাস করিতেন। তাহার অল্প কিছু জমা ছিল, তাহার আয় হইতেই তাহার ধর্মকর্ম, ব্রত নিয়ম প্রভৃতির খরচপত্র চলিত। হাত খরচের জন্য কখনো দিদিমাকে কাহারও কাছে হাত পাতিতে হইত না। এমন তীর্থ ছিল না যাহা দিদিমা উদযাপন করেন নাই। আজিও সকলে এক বাক্যে বলেন যে দিদিমার পুনর্জন্ম কখনোই হইবে না। আমি যখন তাহাকে দেখিলাম, তখন তিনি ইহলোকের সকল কার্য সমাধা করিয়া পরলোকের দিকে চাহিয়া আছেন, কিন্তু তা বলিয়া তিনি নিষ্কর্মা হইয়া বসিয়া থাকিতেন না। আমাদের শাশুড়ি ঠাকুরানী অনেকগুলি অপগণ্ড শিশু সন্তান লইয়া অল্প বয়সে বিধবা হইয়া কায় ক্লেশে যখন সন্তানদের মানুষ করিয়া তুলিয়াছেন, কন্যা ও পুত্রদের বিবাহ দিয়াছেন, মনে করিতেছেন এইবার আমি একটু নিশ্চিন্ত হইয়া বসিব, এমন সময় অকস্মাৎ তাহার ডাক পড়িল, তিনি চলিয়া গেলেন। পুত্রেরা একমাত্র মাতাকেই পিতা মাতা উভয় জানিতেন, বধূরা নিতান্ত বালিকা। অকস্মাৎ এই দুর্ঘটনায় নাবিকহীন তরীর মতো সকলে অকুল সমুদ্রে ভাসিতেছেন।
শুনিয়া করুণাময়ী দিদিমা আসিয়া তাহাদিগকে স্নেহবক্ষে তুলিয়া লইলেন। আমাদের শাশুড়ি ছিলেন না, কিন্তু জাট শাশুড়ি খুড় শাশুড়ি ছিলেন এবং যথেষ্ট যত্ন আদর করিতেন। কিন্তু তবুও অভিভাবক হইলেন দিদিমা, তাহাকে নহিলে চলিত না। দিদিমাও আনন্দের সহিত আত্মদান করিলেন। তাহার পিত্রালয়ে তিনি গৃহিণী ছিলেন, এখানেও তিনি গৃহিণী। ঘরে গাড়ি ছিল, কিন্তু দিদিমা কোনো দিন গাড়ি করিয়া গঙ্গা স্নানে যাইতেন না। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী প্রভৃতি বিশেষ পর্বে অন্য গৃহিণীরা গঙ্গা স্নানে বা কালীঘাটে গাড়িতে যাইতেন, কিন্তু দিদিমার সেই নিয়মিত ব্যবস্থা। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় কালী দর্শন করিতেই প্রত্যুষে উঠিয়া পদব্রজে কালীঘাটে যাইয়া আদি গঙ্গায় স্নান করিয়া কালী দর্শন সন্ধ্যা বন্দনা সমাপন করিয়া বেলা 11টায় গাড়িতে ফিরিয়া আসিতেন। বলিতেন, বর্ষা বা শীতের দিনে আমি অনায়াসে পায়ে হেঁটে কালীঘাট থেকে আসতে পারি, কিন্তু অনেক বেলা হয়ে যাবে, অনেক খাবার করা আছে, ওরা কখন করবে, আহা পেরে উঠবে না, তাই তাড়াতাড়ি করে আসছি। অমাবস্যায় পূর্ণিমায় বিধবারা কেহই ভাত খান না, কাজেই ওই দিন বিস্তর রুটি লুচি তৈয়ারি হইত। গৃহিণীরা কালীঘাটে গঙ্গা স্নানে সর্বদা যাইতেন, আর কাঠের পুতুল, পুঁথির মালা, পিতলের খেলনা, কাঠের খেলনা, সংসারের কাজের উপযোগী হাতা, বেড়ি, খুন্তি, বেলন, নোড়া, বকনো, হাঁড়ি, চাটু, কড়াই, কত কি জিনিস কিনে আনিতেন। দেখিয়া দেখিয়া আমাদের কালীঘাট ও গঙ্গা স্নানে যাওয়ার জন্য প্রবল ইচ্ছা হইত, কিন্তু কিছুতেই বাবুদের মত হইত না। বাবুরা তখন সবে MA BA পাশ করিয়াছেন, আমাদের বাহিরে যাইবার হুকুম ছিল না। আবার সাবেক নিয়মে তখন কাশীপুর বরানগর যাইতেও পালকিতে অথবা নৌকায় যাইতে হইত, গাড়ি চড়িতে পারিতাম না। ভাড়াটে গাড়ি তো নয়, নিতান্ত কোনো দিন পালকি বিভ্রাট ঘটিলে ঘরের গাড়িতে চড়িয়া যাওয়া চলিত। এইরূপ পালকি বিভ্রাট একদিন আমার অদৃষ্টে ঘটায় দিদিমা আমার উপর বিরক্ত হইয়াছিলেন। আমার পিতা মহাশয় বিদেশে কাজ করিতেন, মাতাও পিতার নিকটে বিদেশে, সুতরাং আমাকে পিত্রালয়ে পাঠাইবার আবশ্যক ছিল না। জ্যাঠাখুড়া যদি লইয়া যাইতেন, একবেলার জন্য পাঠানো হইত। একদিন গঙ্গা স্নান হইতে ফিরিয়া আসিয়া দিদিমা বলিলেন, নাথ বউ, তোমাকে এতদিন বলি নাই দিদি, আহা ছেলে মানুষ, ভাবনা চিন্তা করবে। তোমার জ্যাঠতুতো ভাইটির বড় অসুখ, আহা বাঁচবার কিছু ছিল না, অনেক চিকিৎসায় হরির কৃপায় প্রাণ পেয়েছে। তুমি একদিন যাও, তাকে দেখে এসো। আমি প্রতিদিন গঙ্গা স্নানের ফেরত তাকে দেখে আসি। এখন প্রাণের আশা হয়েছে, তাই তোমায় বলছি। তাদের এখন তোমায় নিয়ে যাবার সময় নয়, তুমি আপনি যাও। আমি তখন নিতান্ত বালিকা, 11 বৎসর মাত্র বয়স। দিদিমা আমাকে তাই জন্য বিশেষ যত্ন করিতেন। আমার বেশ মনে পড়ে, আমাদের ননদদিগকে কেহ আনিতে না গেলেও তাহারা মধ্যে মধ্যে নিজেরাই আমাদের এখানে অর্থাৎ পিত্রালয়ে আসিতেন। আমি ভাবিতাম, আমি কবে অমনি ইচ্ছা করিলেই পিত্রালয়ে যাইতে পাইব। তাই আজ দিদিমা যেই বললেন, তুমি আপনি যাও, আমি ভাবিলাম আমি তবে একজন। 2-4 দিন পরে দিদিমা একদিন বললেন যে, আজ তুমি ভাত খেয়ে যাও, অসুখের বাড়ি না খেয়ে গিয়ে ব্যস্ত করে কাজ নেই। আর কোথায় আনন্দ রাখি? অসুখ দেখতে যাওয়ার তো ভারী ভয় ভাবনা, অকস্মাৎ যে গিয়ে পড়ে সকলকে বিস্মিত করে দিব, এই আনন্দ। সমবয়স্কা এক ভাসুরঝি ও একটি ছোট ভাগিনে ধরিল আমরাও যাইব। সে তো আরও ভালো, নিজেরাই ঠিকঠাক হইলাম, দিদিমার অনুমতি নেওয়ার কিছুই নেই। দিদিমা বলিয়া দিয়াছিলেন, পালকি ডাকাইয়া লইও। পিত্রালয় হইতে আসিলে অর্থাৎ পূর্বদিন যদি কেহ আসিয়া বলিয়া যাইত, কাল দিন ভালো আছে, অমুককে পাঠাইয়া দিতে হবে,
তবে অনেক সময় দিদিমা বলিতেন, তোমাদের আর কাকেও আসতে হবে না, আমি এখান থেকেই পাঠাইয়া দিব। আর ইহাও বলিতেন যে এতদিন রাখিও। তাই যে বধূ যখন যাইত প্রস্তুত হইয়া পালকি আনাইত, যাবার সময় সকলকে প্রণামাদি করিয়া বিদায় লইয়া যাইত। আজ আমি যখন প্রস্তুত হইয়া পালকি আনাইতে পাঠাইলাম, তখন গৃহিণীরা সকলে আহারে বসিয়াছেন। আমি আনন্দে এমনই বিহ্বল যে তাহাদের আহার শেষ হওয়ার বিলম্ব সহে না। সহিবেই বা কী করিয়া? 2টা বাজে, কখন যাইব? সন্ধ্যায় ফিরিতে হবে, কতটুকু সময় আর আছে? কাজেই খুব তাড়া দিয়া ঝিকে পাঠাইয়াছি। এখন ঝি মহাশয়া বাহিরে চাকরদের কিছু না বলিয়া নিজেই গজেন্দ্র গমনে গিয়া এক ভাড়াটে গাড়ি ডাকিয়া আনিয়াছেন। আমরা যাত্রীদল প্রস্তুত। একজন পিত্রালয়ের ঝি, একজন শ্বশুরালয়ের, তারপর আমি ও ভাগিনেই ও ভাসুর ঝি চলিয়াছি। রান্নাঘরের দরজায় গিয়া, দিদিমা আমরা যাচ্ছি বলিতেই দিদিমা উন্মুখ হইয়া বলিলেন, পালকি এসেছে? আমি, পালকি নয়, গাড়ি। বলিতে বলিতে অন্তঃপুরের দ্বার ছাড়াইয়াছি। দিদিমা আর কি করিবেন? ও মা, ও ঝি, সাবধানে নিয়ে যাস, আর রাত করিস নে, বেলাবেলি এসো মা। এইরূপ বলিতে লাগিলেন। আমরা শুনিতে শুনিতে গেলাম। গাড়িতে উঠিয়া বলিলাম, কই চাকর নিলি নে? ঝিয়েরা বলিল, আমরা 2জন আছি, আর চাকর কেন? আমি বলিলাম, গাড়ি আনলি কেন? ঝি বলিল, পাড়ায় পালকি ছিল না, দেরি হয়ে যাচ্ছে, তাই গাড়ি আনলুম। দেখো দেখি কেমন মজা, বেশ সবাই গাড়িতে যাচ্ছি। পালকি হলে তোমরা তো সুখে যেতে, আমাদের ভাত খেয়ে ছুটতে ছুটতে প্রাণ যেত। তারপর বেশ সুখেই কয়েক ঘন্টা কাটানো গেল। কোথায় বা বেলাবেলি আসা, যার নাম রাত 9টা। সকলেই প্রফুল্ল মনে আবার এক ভাড়া গাড়ি চলিয়া আসিয়া হাজির। ঝমঝম মলের শব্দে হি হি রবে বাড়ি জাগাইয়া আমরা আসিলাম। আমি বধূ, দিদিমাকে প্রণাম করিতে গেলাম। দিদিমা তখন নাতিদের পরিবেশন করিতেছেন। রাত্রে দোতলার একটা ঘরে খাওয়া হইত। ঘর হইতে দিদিমা বাহিরে আসিলে প্রণাম করিলাম। তখন দিদিমাকে স্পর্শ করিব না, গাড়ির কাপড়, পদধূলি লইলাম না। দিদিমা কিছু বলিলেন না দেখিয়া বিস্মিত হইয়া মুখের দিকে চাহিয়া দেখি দিদিমার মুখ অসম্ভব গম্ভীর। ঘর হইতে কর্তা বলিলেন, দিদিমা, কার হুকুমে গাড়ি চলে যাওয়া হয়েছিল? কোথায় গেল সে আনন্দস্রোত? বুকটা ধড়াস করিয়া উঠিল। ওদিকে অন্য গৃহিণীরা ঝিয়েদের উপর ঝংকার দিতেছেন। গাড়ি চড়ে নিমন্ত্রণ খেতে গেছিলি? কাজকর্ম সব পড়ে আছে, রঙ্গ করে সব এলেন। কর্তা যাই বলিলেন, দিদিমা, কার হুকুমে যাওয়া হয়েছিল? অমনি দিদিমা তটস্থ হইয়া বলিলেন, থাক থাক, ছেলে মানুষ বুঝতে পারেনি, ও কথা পরে হবে। দিদিমার সেই বিরক্তির ভাব দূরে গেল, মুখচ্ছবি করুণায় ভরিয়া উঠিল। কর্তা বলিতে লাগিলেন, কোনে বউ না বলা না কওয়া গাড়ি ডাকিয়ে বেড়াতে যায়, এ কীরকম? দিদিমা চুপ করিয়া রহিলেন। তখন কর্তাতে ও অন্য গৃহিণীগণে ঝিয়ের আদ্যশ্রাদ্ধ করিতে লাগিলেন। ঝি বলিল, আড়াতে পালকি ছিল না, তাই গাড়ি এনেছি। কর্তা বলিলেন, তবে রাত্রিতে কেন গাড়িতে আসা হলো? আর উত্তর নাই। দরোয়ান বা চাকর নেওয়া হয়নি কেন? উত্তর নাই। এত রাত কেন? উত্তর নাই। অসুখের বাড়ি তা তো বৌমা জানেন, তিনি মেয়েদের কেন নিয়ে গেলেন? কার হুকুমে নিয়ে গেলেন? কাকে বলে নিয়ে গিয়েছেন? উনি যাচ্ছেন ওর বাপের বাড়ি, এ বাড়ির মেয়েরা কেন গেল? আমি কাঁদিতে কাঁদিতে বিছানায় গিয়া শুইলাম। খাওয়ার দরকার ছিল না, পিত্রালয় হইতে খাইয়া আসিয়াছিলাম, নচেত সে রাত্রি আর খাওয়া হইত না।
এই একটি দিন মাত্র এক মুহূর্তের জন্য দিদিমার মুখে আমার প্রতি বিরক্তির ভাব প্রকাশিত হইতে দেখিয়াছিলাম। দিদিমা সদা প্রসন্ন, বর্ণ গৌর, পরিপাটি গঠন, দীর্ঘাঙ্গী, মাথার চুল ছাঁটা, আধা কাঁচা পাকা ছোট ছোট কোঁকড়া কোঁকড়া চুলে দিদিমাকে অনেকটা পুরুষ মানুষের মতো দেখাইত। অত্যন্ত বিরক্ত হইলে দিদিমার টেপা ঠোঁট আরও দৃঢ়ভাবে টিপিয়া থাকিতেন। পাছে কোনো কঠিন কথা বাহির হইয়া পড়ে তাই যেন অত্যন্ত সাবধান হইতেন। একদিন রাঁধুনির অসুখ, বাড়িতে পরিবার সে সময় বেশি ছিল না। আমিষ রান্না দিদিমাকে রাঁধিতে হইবে। দিদিমা সকল কার্য করিতেন, কিন্তু আমিষ রান্না রাঁধিতেন না। রাঁধুনির অসুখ হইলে বধূদের মধ্যে কেহ একজন মাছের ঝোল ভাত রাঁধিত। সেদিন আমি ছাড়া আর কোনো বধূ ঘরে ছিল না। আমি ছেলে মানুষ, দিদিমাই রাঁধিবেন। দিদিমা গঙ্গা স্নানে গিয়াছেন। ঠিক ফিরিয়া আসার সময় ভয়ানক বৃষ্টি আরম্ভ হওয়াতে তাহার আসিতে বিলম্ব হইতে লাগিল। রান্নাঘরে উনুন জ্বলিয়া যাইতেছে। দাসীরা চাল ধুইয়া বাটনা বাটিয়া মাছ কুটিয়া থরে থরে সমস্ত গুছাইয়া ঘর বার করিতেছে, কতক্ষণে দিদিমা আসেন। বড়বাবুর আবার সেদিন তাড়াতাড়ি বাহির হইতে হবে। আমার পান সাজা হইয়া গেল। তথাপি দিদিমা আসিলেন না দেখিয়া বুড়ো ঝি আসিয়া বলিল, বৌমা, রান্নাঘরে চলো, আমি দেখিয়ে দেব এখন। তুমি ভাতের হাঁড়িটা বসিয়ে ভাতটা চড়িয়ে দাও। ভাত হতে হতে মা ঠাকুরুন এসে পড়বেন। আমি ভাতের হাঁড়ি নামাইতে গিয়া প্রথমেই একখানা সরা ভাঙিয়া ফেলিলাম। ঝি বলিল, তা যাকগে, তুমি হাঁড়িটা বসিয়ে দাও, বড়বাবুর আজ বড় তাড়া। ঝি অন্য কাজে গেল। আমি ভাতের হাঁড়ি চড়াইয়া হাঁড়ি পুড়িয়া জল দিয়া সরা চাপা দিয়া উপরে চলিয়া গেলাম। একটা বিড়ালের সাদা ধবধবে মোটা মোটা একটা বাচ্চা হইয়াছিল, সেটাকে লইয়া খেলিতে লাগিলাম। অনেকক্ষণ পরে চৈতন্য হইল যে হাঁড়িতে তো চাল দেওয়া হয় নাই, অতএব এইবার যাওয়া যাক। পুরুষেরা অন্দরমহলে কেহ নাই, গৃহিণীরা দেশে গিয়াছেন, একা দিদিমা আছেন। তার অত আটা আটি ছিল না। আমি ঝমাঝম দূর দূর করিতে করিতে বেড়াল ছানা নাচাইতে নাচাইতে বলিতে বলিতে চলিয়াছি, চলো তোমাকে ভাত দিগে যাই, চলো তোমাকে ভাত দিগে যাই। সিঁড়ি হইতে দালানে পড়িতেই দেখি ভাসুর মহাশয় ও দিদিমা। অমনি লজ্জাশীলা বধূ এক হাত ঘোমটা টানিয়া এক দৌড়ে ছুটিয়া রান্নাঘরে প্রবেশ করিলাম। দিদিমা হাসিয়া বলিলেন, মরি মরি, কি লজ্জা দেখো। ভাসুর মহাশয় বলিলেন, দিদিমা, আজ নাকি বৌমা রাঁধছেন? দিদিমা বলিলেন, হ্যাঁ, ওই যে বিড়ালছানা ভাতে দিতে এসেছে। ভাসুর হো হো করিয়া হাসিয়া বলিলেন, বুড়ো ঝি বললে আমার তাড়াতাড়ি, তাই সে বৌমাকে দিয়ে ভাত চড়িয়েছে। আমি ভাবিলাম ছেলে মানুষ কি করেছে দেখে আসি। দিদিমা বলিলেন, তাহলেই আজ ভাত খেয়েছিলি আর কি। এক হাঁড়ি জল চড়িয়ে সরা ঢাকা দিয়ে উপরে বসে আছে। আমি এসে শুনি ভাত চড়ানো হয়েছে, তা বলি বেশ হয়েছে, আর সব গুছিয়ে গাছিয়ে আমি নাত বউকে খাবার দিয়ে আসি। তা ঝি বললে, মা, ভাত হয়তো হয়ে এসেছে, দেখুন দেখি। ও মা, সরা খুলে দেখি টক বক করে জল ফুটছে, যেখানকার চাল সেইখানে মজুদ আছে। তখন হাঁড়ির জল কতকটা ফেলে চাল দিয়ে উপরে যাচ্ছি। আহা, কতখানি বেলা হয়েছে, খাবার পাইনি, কত খিদে পেয়েছে। তা যাও দাদা, স্নান করে এসো। বেড়াল ভাতে ভাত কখনো খাওনি, আজ ভাদ্র বউ খাওয়াবে। আমি তো রান্নাঘর থেকে সব শুনিতেছি। ভাসুর মহাশয় বাহিরে গেলে দিদিমাকে বলিলাম, জল না গরম হলে কি করে চাল দিব, তাই জল গরম করতে দিয়ে গিয়েছিলাম। দিদিমা মুচকি হাসিয়া বলিলেন, এক হাঁড়ি জল দিয়েছ, চাল ধরত কোথায়? আজ যে পুরে খুন হও নাই এই রক্ষে। তারপর আমাকে খাবার দিয়া
অবসর মতো আস্তে আস্তে বলিলেন, শ্বশুর ভাসুরের কারো সামনে পড়লে ঘোমটা দিয়ে ঘাটটি হেঁট করে আস্তে আস্তে চলে যেতে হয়, যেন মলের শব্দটি না হয়, অমন করে ছুটে যেতে নেই। তোমার শ্বশুর বাড়ির বড় আঁটাআঁটি। তোমার দাদা শ্বশুর গোষ্ঠীপতি ছিলেন। শ্বশুর শাশুড়ি তো চিনলে না দিদি, কত বড় ঘরের বউ তুমি কিছুই জানো না। সেদিন যে বকুনি খেলে তা ওই ভাড়াটে গাড়ি চড়েছিলে বলে। এ বাড়ির বউরা কখনো গাড়ি চড়ে নাই। তোমার শ্বশুর এমনই রাশবাড়ি ছিল, আর এমন নিয়ম ছিল যে 5 বছরের মেয়েটি পর্যন্ত বাহির বাড়িতে যেতে পেত না। এখন এই দেখো 10-11 বছরের মেয়েরাও স্কুলে যাচ্ছে। তবু তোমরা বউ মানুষ, তোমাদের সাবধান করে দিই। আর খেলাধুলা যা করবে ঘরে করো, ছাতে উঠোনে জানলা খুলে রেখো না, পাড়া প্রতিবাসী না দেখতে পায়। দিদিমা কখনো ভৎসনা করিতেন না। মিষ্ট ভাষায় হাসি মুখে এমন করিয়া বলিতেন যে কষ্ট হইত না, কিন্তু শিক্ষা হইত। দিদিমার 2-4 দিনের কথা তাই আমার বিশেষ করিয়া মনে আছে। আর একদিন দেশ হইতে ধোপা আসিয়াছে যখন, তখন হেঁসেল উঠিয়াছে, রাঁধুনি বেড়াইতে বাহির হইয়াছে। দিদিমা সবে একটু ঘুমাইয়াছেন। বুড়ো ঝি বলিল, বৌমা, হাঁড়িতে ভাত তরকারি সব আছে, এসো, ধোপাকে 4টি বেড়ে দিবে। কাজ করিতে বলিলে আমার মহা উৎসাহ। অমনি চলিলাম। গিয়াই যেমন সরাখানা ধরিয়া টানা, অমনি খানিকটা ঝোল গায়ে ফেলা। বেশ মনে আছে, সেদিন একখানি নূতন ধোয়া লাল ভোমরা পেরে সাদা খড়কে ডুরে পড়েছিলাম। তাই গায়ে কাপড়ে ঝোলের প্রবাহ বহিয়া যাওয়ায় বড়ই ক্ষুণ্ণ হইলাম। 8 ঘণ্টা মাত্র পরিয়াই কাপড়খানা ধোপাকে ধুইতে দিতে হইবে, কম দুঃখ? ধোপাকে তো ভাত দিলাম। এমন সময় দিদিমা আসিয়া আমার মূর্তি দেখিয়া অবাক। মুচকি হাসিয়া বুড়ো ঝিকে বলিলেন, আমায় ডাকতে হয় মা? ও কি কিছু পারে? দেখো দেখি, এই গা ধুয়ে এসেছে, আবার গা ধুতে চলল। অসুখ না হলে হয়। বুড়ো ঝি বলিল, তা মা, বৌঝি এসব না করলে কি হয়? দিদিমা বলিলেন, বয়স হইলেই সব শিখবে। নাতবউ আমার আদরের মেয়ে কিনা, তাই একটু চঞ্চল। জল গড়াতে গেলে ঘরময় জল ঢালে, বেগুন কুটতে হাত ফালা দেয়। ও সব সেরে যাবে। বয়স হলেই ঘরকন্যা ঘাড়ে পড়লেই সব শুধরে যাবে। নাতবউয়ের সকল কাজে মন আছে, সময়ে সব শিখবে। আমার মনে আছে, এই দিন হইতে আমি শিখিলাম যে আমি সকল কার্যে অপারগ কেন। কেন আমাকে কোনো কাজ দিয়া দিদিমা নিশ্চিন্ত হইতে পারেন না। আমি ভারী চঞ্চল। আমি সাবধান হইতে শিক্ষালাভ করিলাম। আমি যেরূপ অভিমানী ছিলাম, তাহাতে দিদিমা যদি এইভাবে আমাকে শিক্ষা না দিয়া তিরস্কার করিতেন, তাহা হইলে উল্টা ফল হইত। আমি বোধহয় তিরস্কৃত হইয়া প্রতিবাদের পর প্রতিবাদ করিতাম, নিজের দোষ দেখিয়া লজ্জিত হইতাম না। তখন দিবসে স্বামীর সহিত দেখা সাক্ষাৎ হওয়া বড় লজ্জার বিষয় ছিল। দিদিমা কিন্তু আমাদের এই নির্লজ্জতার বিশেষ প্রশ্রয় দিতেন। ছুটির দিনে নাতিরা ঘরে থাকিলে নানা অছিলায় নাতবউদের ঘরে পাঠাইতেন। যাও, জল দিয়ে এসো, পান দিয়ে এসো, ঘর গুছিয়ে এসো। প্রথম প্রথম আমি 1 হাত ঘোমটা দিয়া ঘরে প্রবেশ ও প্রস্থান করিতাম। ক্রমে ক্রমে বেশ অভ্যাস হইয়া গেল। পান জল দিতে গিয়া ঘণ্টাখানিক কাটিত, ঘর গুছাইতে সারা দুপুর লাগিত। পরে জানিতে পারিয়াছিলাম, অন্য গৃহিণীরা এজন্য দিদিমাকে তিরস্কার করিতেন। আমার সহজ বালিকা ভাব দেখে তো তাঁরা অবাক হইতেনি, কেননা তাহাদের নিকট উহাই বেহায়াপনা। দিদিমা বলিতেন, আহা, ওরা দুটিতে হাসে খেলে, আমি দেখে বড় তৃপ্ত হই। অনেক সময় দিদিমা নিঃশব্দে আসিয়া ঘরে প্রবেশ করিতেন ও মুচকি মুচকি হাসিতেন।
আমি অমনি এক হাত ঘোমটা টানিয়া বাহির হইয়া যাইতাম। দিদিমা ও নাতিতে হাসিতেন ও বলিতেন, ওহ কি লজ্জা। অনেক সময় দরজা খোলা আছে, আমার মাথায় কাপড়ও নাই, স্বামী ঘরে আছেন। দিদিমা দুধের বাটি হাতে করিয়া দাঁড়াইয়া আছেন, তাহার দিকে দৃষ্টি পড়িলেই ইঙ্গিতে ডাকিবেন। স্বামী দিদিমাকে দেখিতেছেন ও হাসিতেছেন, আমি বক্তৃতা করিয়াই যাইতেছি। অকস্মাৎ দিদিমার দিকে দৃষ্টি পড়িল। সর্বনাশ, এ কি! দিদিমার মুখে হাসি, মাথা নাড়িয়া ডাকিলেন। একদিন বলিলাম, দিদিমা এরকম করলে হবে না, আপনি কেন সাড়া দিয়ে আসেন না? দিদিমা বলিলেন, তোমরা হাসো, কথা কও, আমি যে বড় দেখতে ভালোবাসি। আহা ছোট নাতি, আমার বঞ্ঝির কোলের ছেলে, মা হারা হয়ে পর্যন্ত হাসেনি, কথা কয়নি। তোমার সঙ্গে হাসে, কথা কয়, দেখে প্রাণ ঠান্ডা হয়। কিন্তু ক্রমে ক্রমে এমন হইল যে আমি ঘরে প্রবেশ করিলেই বাড়ির কেহ না কেহ আড়ি পাতিতেন এবং আমার ছেলে মানুষই সরলতার শতধারে আলোচনা করিতেন। একদিন গম্ভীর মুখে দিদিমা বলিলেন, নাথ বউ, যখন ঘরে যাবে দরজা বন্ধ করে দিও বলিয়া আমার ঘরের সমস্ত জানালা দরজার ছিদ্রগুলি পর্যন্ত বন্ধ করিয়া দিলেন। এই দিন দিদিমার মুখ অসম্ভব গম্ভীর দেখিয়াছিলাম। বিরক্ত হইলে দিদিমার মুখের প্রসন্ন ভাবটুকু চলিয়া যাইত। তাহা ব্যতীত কথায় বা ব্যবহারে বিরক্তি প্রকাশ পাইত না। দিদিমা কখনো কাহারও ঘরে আড়ি পাতিতেন না। নিঃশব্দে আমার ঘরে যে আসিতেন, কেবল এক নজরে দেখিতেন আমরা আনন্দে আছি কিনা। অন্য কেহ আড়ি পাতিলে তাহার ভালো লাগিত না। এখন আমি বেশ বুঝতে পারি যে যদিও দিদিমা সকলকেই সমভাবে দেখিতেন, তবুও যে কারণেই হোক আমার প্রতি যেন ঈষৎ পক্ষপাতী ছিলেন। আমি ছেলে মানুষ বলিয়া বোধহয় আমাকে বেশি আদর করিতেন। আমি পিতামাতার একমাত্র সন্তান ছিলাম, এজন্য সাধারণভাবে প্রতিপালিত হই নাই। অনেক বয়স পর্যন্ত প্রচুর দুধের বরাদ্দ ছিল। শ্বশুর বাড়ি যাইয়া মেয়ে আমার দুধ পাবে না, মাতা ঠাকুরানী এই চিন্তায় কাতর হইয়াছেন শুনিয়া দিদিমা বলিয়া পাঠাইলেন, মাকে বলো যে সে ভাবনা যেন না করেন। দিদিমা নিঃশব্দে নিয়মিত সময়ে ঠিক আমার মাতার মতো দুধের বাটিটা আনিয়া আমার মুখে ধরিতেন এবং সমস্ত নিঃশেষ করাইয়া তবে ছাড়িতেন। তিনি বুঝিয়া লইয়াছিলেন, তা না হইলে বিড়াল বাচ্চা অর্ধেক ভাগ পাইবে। জলপানি পয়সা আমার হাতে প্রচুর থাকিত। কোনো ফেরিওয়ালা হাঁকিলেই সমবয়স্কা ভাসুরঝি ভাগ্নিরা তাহাকে ডাকিত, আমি পয়সা দিতাম। বাড়ির মহিলারা, বিশেষ প্রাচীনারা নিন্দা করিতেন। দিদিমা বলিতেন, আমার নাত বউ যে দোচোখের ব্রত করিয়াছে, তাই যা দেখে তাই কেনে বলিয়া একটু হাসিতেন। এই সকল সরল বালিকাসুলভ ব্যবহারে দিদিমা কখনোই বাধা দিতেন না। মিথ্যা কথা প্রবঞ্চনাকে দিদিমা অতিশয় ঘৃণা করিতেন। সদা সর্বদা সকলের নিকট বলিতেন, নাত বউ আমার মিথ্যা কথা কাকে বলে তা জানি না, নাত বউয়ের আমার পেটে একখানা মুখে একখানা নেই। পূর্বেই বলিয়াছি, আমার পিতামাতা বিদেশে থাকিতেন এবং আমি একমাত্র সন্তান। সুতরাং আমি একা একা মানুষ হইয়াছিলাম। সংসারের কোনো সংবাদ রাখিতাম না। নিজের পুতুল, ঘুড়ি, ফুল পাতা লইয়া একা একা খেলা করিতাম। 10 বৎসর বয়সে বিবাহ হইল। 11 বৎসর বয়সে শ্বশুরবাড়ি গিয়া বৎসরেক কাল ভালো রহিলাম। এই নিতান্ত বালিকা বয়সে যদি দিদিমার যত্ন না পাইতাম, অন্য অন্য বালিকা বধূদের মতো শ্বশুরবাড়ির কঠোরতার মধ্যে পড়িতে হইত, তবে আমার জীবন বোধহয় আর এক ধারায় প্রবাহিত হইত। সত্যপ্রিয়তা, সরলতা, চঞ্চলতা, মুখরতা আমার স্বভাবে বিলক্ষণ প্রকাশ হইয়া পড়িত। দিদিমা গুণের প্রশ্রয় ও দোষের সংশোধন করিতেন, কিন্তু কখনোই তিরস্কার করিতেন না। তাই দিদিমার কথায় বিশেষ ফল হইত। 11 বৎসরের বালিকার পক্ষে একাদিক্রমে বৎসরেক কাল শ্বশুরালয়ে কালযাপন করা কতখানি কষ্টকর
তাহা বোধহয় প্রত্যেক মহিলাই বুঝিতে পারিবেন। বিশেষত আমাদের পশ্চিমাঞ্চলে বাস ছিল বলিয়া বেড়াইবার খুব সুবিধা ছিল। প্রতিদিন সকাল বিকাল মাঠে ও বাগানে বেড়াইতাম। মিউজিয়াম, চিড়িয়াখানা, সার্কাস দেখা সদা সর্বদাই ঘটিত। বিবাহের পর একেবারে সেসব বন্ধ। 10 বৎসরের বালিকাকে একেবারে অবগুণ্ঠিতা বধূ হইতে হইল। এই পরিবর্তনে পিত্রালয়ে বিষম কষ্ট হইত। তারপর সুদীর্ঘ 1 বৎসরকাল শ্বশুরালয়ে বাস। একদিন বিকালবেলা অকস্মাৎ 3-4 জন দাসী সন্দেশ, ফুলকপি, বাঁধাকপি, কমলালেবু, বাদাম, পেস্তা, আঙুর প্রভৃতি লইয়া আসিয়া সংবাদ দিল, আমার মা আসিয়াছেন। কাল প্রাতে পালকি আসিবে, আমি পিত্রালয়ে যাইব। সে কি আনন্দ! ঝিয়েদের ধরিয়া বসিলাম যে, কেন এখনই নিয়ে যাবি নে? কেন কালকের কথা বললি? মায়ের উপর খুব রাগ করিলাম। কাঁদিয়া দিদিমাকে বলিলাম, আমাকে এখনই পাঠাইয়া দিন। দিদিমা বুকে টানিয়া লইয়া সজল নয়নে বলিলেন, আহা যাবে বই কি, আজ অবেলা দিন ভালো নয়। পুরুষেরা কেউ বাড়ি নেই, একবার তাদের বলি, কাল ভোরেই পাঠিয়ে দেব। কেঁদো না দিদি, চুপ করো। একটা রাত বই তো নয়, আর কি, এই তো চললে, আবার কতদিনে আসিবে। আমি শান্ত হইলে মুচকি হাসিয়া বলিলেন, আমার নাতিকে যে ফেলে যাবে, তোমার মন কেমন করবে না? আমি হাসিতে লাগিলাম। ভাবটি এই যে এ কথার কোনো মূল্য নেই। পরদিন তাড়াতাড়ি শয্যা ত্যাগ করিতে চাহি, দিদিমার নাতি তাহাতে বাধা দিলেন। বিদায় গ্রহণের সময় দেখিলাম তাহার চোখে জল পড়িতেছে। মনে একটা বিষাদের ছায়া আসিয়া পড়িল। পালকি আসিয়াছে। আমি জল খাবার খাইয়া প্রস্তুত হইয়াছি। দিদিমা গঙ্গা স্নান করিয়া ফিরিলেই পালকিতে উঠিব। নিয়মিত যে সময়ে তিনি আসেন তাহার অপেক্ষা তাড়াতাড়ি আসিবেন বলিয়া গিয়াছেন। আমার আর বিলম্ব সহে না। বলিতে লাগিলাম, দিদিমা তো এখনও আসিলেন না, আমি তবে যাই। একটা ভাগিনেই যাইয়া বাহির বাটিতে প্রচার করিল, ছোট মামিমা এখনই চলে যেতে চাচ্ছে। ঝি মা, দিদিমা এখন কত বেলায় আসবেন কে জানে। শুনিয়া ভাসুর মশায় বাড়ির মধ্যে আসিয়া এক ধমক দিয়া বলিলেন, ছোট বৌমা কি বলছেন? দিদিমা না এলে যাওয়া হবে না, এবেলা পালকি ফিরিয়া যাক। সর্বনাশ! আমি কাঁদিয়া ফেলিলাম। সেই মুহূর্তে মূর্তিময়ী করুণাস্বরূপ দিদিমা বলিতে বলিতে আসিতেছেন, আমি তাড়াতাড়ি করে আসছি, বেলা হয়ে গেলে নাত বউ আমার ব্যস্ত হয়ে পড়বে। তোরা ওকে আজ কি বলে বকলি? আহা কতদিন মাকে দেখেনি, ব্যস্ত হবে না? আহা কাঁদছে, দেখো দেখি আজ কি না কাঁদালি। ভাসুর মহাশয় অপ্রতিভ হইয়া বলিলেন, কেন বৌমা কাঁদছেন কেন? আমি বেশি তো কিছু বলি নাই। বলিতে বলিতে তিনি সরিয়া পড়িলেন। দিদিমা আমাকে শান্ত করিয়া পালকিতে তুলিয়া দিতে দিতে বলিলেন, আমার নাতি একলা রইল, শীঘ্র করে এসো। এই তোমার ঘর বাড়ি, জন্ম এও স্ত্রী হয়ে জন্ম জন্ম এই ঘর করো। দিদিমার চোখে জল পড়িতেছিল। হর্ষ বিষাদ পূর্ণ হৃদয়ে চোখের জল, ঠোঁটে হাসি লইয়া পিত্রালয়ে উপস্থিত হইলাম। মাকে প্রণাম করিয়া মুখ তুলিতেই মা বলিলেন, তুই কেঁদেছিস? তোর বুঝি আসতে ইচ্ছা ছিল না? অবরুদ্ধ স্রোত যেমন বাঁধ ভাঙিয়া ছুটিয়া বাহির হয়, আমি মায়ের কোলে বসিয়া তেমনি করিয়া খুব কাঁদিলাম। মা কেবল বলিতেছেন, আরে ই কি, কাঁদছিস কেন? বলিতে পারি না কেন কাঁদিতেছি বা কাহার জন্য কাঁদিতেছি। অশ্রুস্রোত কিছুতেই রোধ করিতে পারিতেছি না যে। এতক্ষণ শুনলেন শরৎকুমারী চৌধুরানীর লেখা গল্প দিদিমা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।